প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে, লন্ডনের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে শ্রমিক, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। ভারত সহ শীত প্রধান দেশগুলোতে জনপ্রিয় হচ্ছে জুটনের পোশাক। বিশ্ববাজারে জায়গা করে নিতে ফ্যাশন প্রমোটরদের এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। এবং আবাসন খাতের চাহিদা মেটাতে আগামী 3 বছরের মধ্যে সিলিন্ডার গ্যাস সাশ্রয়ী দামে নিয়ে আসা হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে। সেই সঙ্গে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দেশের উন্নতি করাই এখন সরকারের একমাত্র লক্ষ্য। রোববার লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের জন্য রোববার সেন্ট্রাল লন্ডনের পার্কলেন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য। মিয়ানমার, ভারত, চীন, বাংলাদেশ এই 4 দেশ মিলে আমরা যৌথভাবে আমাদের যোগাযোগ, কানেক্টিভিটি, অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছি, যেটা BCIM নাম দিয়ে আমরা সে ব্যবস্থা নিয়েছি। আমরা এই প্রতিবেশী দেশগুলির সাথে একটা সুসম্পর্ক রেখে যোগাযোগের মাধ্যমে সার্বিক উন্নয়ন করা একটাই লক্ষ্য, যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটাকে কাজে লাগিয়ে দেশের মানুষের উন্নতি করা। আমি একটা কথা প্রতিবেশীদের সাথে বলি, যে আমাদের একটাই হচ্ছে কমন এনিমি। এই কমন এনিমিটা কি? এটা হচ্ছে পভার্টি। পভার্টি হচ্ছে আমাদের কমন এনিমি। এর বিরুদ্ধে আমাদেরকে সকলে এক হয়ে ফাইট করতে হবে এবং বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে সেইভাবে। শুধু আমার নিজের দেশের কথা ভাবলে চলবে না, আমার প্রতিবেশী দেশ, নেইবারিং কান্ট্রি, তাদের কথা ভাবতে হবে যে আমরা এর বিরুদ্ধে ফাইট করব। বাংলাদেশ হবে 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 6 জন ব্রিটিশ এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত 12 জুন ব্যক্তিগত সফরে লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 17 জুন বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে তার। সময় সংবাদ, যুক্তরাজ্য। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা বলছে, এর মাধ্যমে বছরে প্রায় 1.5 লাখ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত হবে। তবে অভিবাসন খরচ নিয়ন্ত্রণে রাখতে ও দক্ষ শ্রমিক পাঠানো নিশ্চিত করতে সরকারকে কঠোর নজরদারির পরামর্শ রামরুর। সৌমিত্র শুভ্র রিপোর্ট। অটোমোবাইলের কাজ শিখছে কেউ বা শিখছে মেশিনারিজের কাজ। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের এই শিক্ষার্থীদের চোখে স্বপ্ন পূরণের হাতছানি। কোর্সটা শেষ হলেই পাড়ি জমাবেন ভিন দেশে। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রায় বদলে যাবে পরিবারের আর্থিক অবস্থা। মালয়েশিয়ায় দীর্ঘদিন পর প্ল্যান্টেশন ছাড়াও অন্যান্য পেশায় বেসরকারিভাবে শ্রমিক নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এমন খবরে জোরালো হয়েছে তাদের স্বপ্ন। মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য যাওয়াটা এর আগে ছিল যতটুকু সুবিধা, তার সাথে এখন যদি দক্ষভাবে যেতে পারি তাহলে আমরা অনেক বেশি সুবিধা পাবো। প্রাইভেট কোম্পানিকে দিবে, ওই ক্ষেত্রে দিলে তারা যদি আমাদের কাছ থেকে মোটা অ্যামাউন্ট নেয় তাহলে তো আমাদের জন্য যাওয়া ঝামেলাকর হয়ে যাবে। 2006 থেকে 2009 সালে মোট 5 লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় অভিবাসী হয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে এর মধ্যে 3 লাখই গিয়েছিলেন অবৈধভাবে। এতে ওই বছরের পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়াই বন্ধ করে দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি। বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ায় সম্প্রতি বেসরকারিভাবে শ্রমিক পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে দক্ষ জনশক্তিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, নইলে অদক্ষ জনশক্তিকে রপ্তানি করা হলে
অন্যান্য বারের মতো মালয়েশিয়ায় এই শ্রমবাজারও বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। হিউজ একটা মাইগ্রেশন কস্ট আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে দেখি। তো এই ব্যাপারগুলোতে আমাদের শুরু থেকে এক ধরনের একটা স্ট্রং মনিটরিং রেগুলেশন থাকতে হবে। যদি কোনো রকমের ব্যর্থতার পরিচয় দেই তাহলে কিন্তু আমরা আবার বড় ধরনের একটা কলাপসের শিকার হব এই বাজারটা ধরতে গিয়ে। 2012 সাল থেকে দুই সরকারের মধ্যে চুক্তির মাধ্যমে শ্রমিক পাঠানো শুরু হলেও 3 বছরে মাত্র 7,000 শ্রমিক যেতে পেরেছেন। এমন বাস্তবতাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা G2G পদ্ধতি সংস্কার করে এতে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রতি বছরে 1 থেকে 1.5 লক্ষ লোক মালয়েশিয়া অতিরিক্ত যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। যেখানে সিলেকশন হবে তখন আমরা যে পদ্ধতিতে লোক সিলেক্ট করতাম সেই পদ্ধতিতে লোক সিলেকশন হবে। ডেটাবেস থেকে যাদের লোক নিতে হবে সরকার যেভাবে নিত, তাতে করে অনিয়ন্ত্রিতভাবে লোক যাওয়ার আর সুযোগ থাকবে না। বায়রা সভাপতি আরো জানালেন, সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বর থেকেই এজেন্সির মাধ্যমে শ্রমিকরা যেতে পারবেন। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইট dscbd.org তে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ডিএসসি তে। সকাল 10:30টায় লেনদেন শুরুর পর আমরা দেখতে পাচ্ছি তখন সূচক চাঙা ছিল। ঠিক 10:50-এ সূচকের পতন দেখতে পাচ্ছি এবং 11টায় আবারও সূচক বাড়তে শুরু করেছে। ডিএসসিএক্স সাধারণ সূচক এই মুহূর্তে 2 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,455 পয়েন্টে। ডিএসসিএস সরিয়াভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1089 পয়েন্টে এবং বাছাই সূচক DS30 আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 3 পয়েন্ট বেড়ে রয়েছে 1723 পয়েন্ট। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 41 কোটি টাকার শেয়ার এবং এর মধ্যে দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দাম বেড়েছে 88টি প্রতিষ্ঠানের, কমেছে 85টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে 40টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দর্শক, এ পর্যায়ে দেখে নিচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। শুরুতেই রয়েছে বেক্সিমকোর লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 31 টাকা 90 পয়সা, যা গতকাল ছিল 32 টাকা 10 পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে এই তালিকার দ্বিতীয় অবস্থানে, যার লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 10 টাকা 50 পয়সায়। ইউনিক লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 55 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 53 টাকা 80 পয়সা। সামিট পাওয়ার রয়েছে চতুর্থ অবস্থানে। সামিট পাওয়ারের লাস্ট ট্রেডিং প্রাইস 40 টাকা 50 পয়সা, যা গতকাল ছিল 39 টাকা 80 পয়সা। খুলনা পাওয়ার টপ 20 শেয়ার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানটির লাস্ট ট্রেডিং প্রাইস 71 টাকা 70 পয়সা। হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে ষষ্ঠ অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ শেয়ারের দাম হচ্ছে 565 টাকা, যা গতদিন ছিল 558 টাকা 70 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন টপ 20 শেয়ার তালিকার সপ্তম অবস্থানে থাকা প্রতিষ্ঠান, যার লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 157 টাকা 10 পয়সা, যা গতদিন ছিল 156 টাকা 40 পয়সা। ফায়ার কেমিক্যাল রয়েছে অষ্টম অবস্থানে। গোল্ডেন হারভেস্ট রয়েছে টপ 20 শেয়ার তালিকার নবম অবস্থানে। প্রতিষ্ঠানটির লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে 25 টাকা 60 পয়সা, যা গতদিন ছিল 25 টাকা 40 পয়সা। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এই তালিকায় থাকা দশম প্রতিষ্ঠান, যার লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 132 টাকা 40 পয়সা, যা গতদিন ছিল 132 টাকা 70 পয়সা। বেক্সিমকো ফার্মা 11তম অবস্থানে রয়েছে টপ 20 শেয়ার তালিকায়, যার লাস্ট ট্রেডিং প্রাইস 55 টাকা 10 পয়সা। সিভিও পেট্রোলাইজিং রয়েছে 12তম অবস্থানে। অলটেক্স রয়েছে 13তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 28 টাকা 10 পয়সা। বিএসআরএম স্টিল রয়েছে 14তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 63 টাকা 90 পয়সা। অ্যাপোলো ইস্পাত রয়েছে 15তম অবস্থানে। গ্রামীণ ফোন রয়েছে টপ 20 শেয়ার তালিকার 16তম অবস্থানে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ শেয়ারের দাম দেখতে পাচ্ছি 332 টাকা 60 পয়সা, যা গতকাল ছিল 335 টাকা 60 পয়সা। লাফার্স রুমার সিমেন্ট রয়েছে 17তম অবস্থানে। আরডি ফুড রয়েছে 18তম অবস্থানে। টপ 20 শেয়ার তালিকার 19তম প্রতিষ্ঠানটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, যার লাস্ট ট্রেডিং প্রাইস 252 টাকা 10 পয়সা, যা গতদিন ছিল 254 টাকা 50 পয়সা। সামিট অ্যালায়েন্স পোর্ট রয়েছে টপ 20 শেয়ার তালিকার সর্বশেষ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ শেয়ারের দাম হচ্ছে 53 টাকা 90 পয়সা, যা গতদিন ছিল 54 টাকা। দর্শক, এ পর্যায়ে সূচকের অবস্থা আরেকবার দেখে নিচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম সূচকের উঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে। গতকালও আমরা দেখেছি সূচকের পতন হয়েছে ডিএসসিতে। তো এই মুহূর্তে সূচক বাড়ছে এবং 7 পয়েন্ট বেড়ে ডিএসসিএক্স রয়েছে 4461 পয়েন্টে এবং সরিয়াভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক 2 পয়েন্ট বেড়ে রয়েছে 1090 পয়েন্ট এবং DS30 6 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1727 পয়েন্টে। এখনো পর্যন্ত গত আধা ঘন্টায় লেনদেন হয়েছে 48 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 99টির, কমেছে 74টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর।
প্রতিবেশী দেশ ভারত সহ শীত প্রধান দেশগুলোতে ক্রমেই জনপ্রিয় হচ্ছে পাট ও তুলার মিশ্রণে তৈরি জুটনের পোশাক। ব্যবসায়ীরা বলছেন, জুটনের ব্যবহার বাড়লে পাটের ব্যবহার বাড়ার সাথে কমবে তুলা আমদানির উপর চাপ, পাশাপাশি সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থানের সুযোগ। তবে বিশ্ববাজারে জায়গা করে নিতে পোশাক সহ জুটন পণ্যের প্রসারে ফ্যাশন প্রমোটরদের এগিয়ে আসার আহ্বান নতুন উদ্যোক্তাদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বৈচিত্র্যের হাত ধরে স্বাচ্ছন্দ্য আর সৌন্দর্য সচেতনতায় নতুন ডিজাইনই দখল করে নেয় বিশ্ববাজার। নতুনত্বের এই ধারা ধরে বাজারে ক্রমেই জায়গা করে নিচ্ছে জুট কটন মিলিয়ে তৈরি জুটনের পোশাক। জুটনের এই টপস দেখে বোঝার উপায় নেই এসব পোশাকে তুলার চেয়ে বেশি ব্যবহার করা হয়েছে পাটের আঁশ। ছেলেদের জন্য তৈরি হচ্ছে জিন্স কোট সহ নানা ধরনের পোশাক। পোশাক ছাড়াও তৈরি হচ্ছে পার্স ব্যাগ, পর্দা সহ সৌন্দর্য বর্ধক নানা উপকরণ। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, বাংলাদেশের নতুন জুটনের পোশাকের চাহিদা বিদেশেই বেশি। তবে চাহিদার সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও তাদের দাবি ক্রমেই বাড়ছে এসব পোশাকের ব্যবহার। জুটনটাকে এক্সপোর্ট নিয়ে চিন্তা করছি, কারণ চাহিদা তো বিদেশে বেশি, ঠান্ডার দেশে চাহিদা বেশি। আর পাটপণ্য নিয়ে কাজ করা ব্যবসায়ীরা বলছেন, জুটনের ব্যবহার বাড়লে একদিকে যেমন বাড়বে পাটের চাহিদা, অন্যদিকে কিছুটা হলেও কমবে বড় অঙ্কের তুলা আমদানির ওপর চাপ, পাশাপাশি বাড়বে কর্মসংস্থানের সুযোগ। ইয়ার্ন এবং ফেব্রিক বেচে যদি আপনি $1,000 থেকে $1,500 পান, ডাইভার্সিফাইড প্রোডাক্ট বেচে আপনি $5,000 থেকে $10,000 পর্যন্ত পাবেন। নন কনভেনশন মানে 1 টন মাল বানাতে 10 টাইমস বেশি লেবার লাগে। তবে বাজার দখলে এই পোশাকের প্রসারে ফ্যাশন প্রমোটরদের এগিয়ে আসার আহ্বান নবীন ডিজাইনারদের। যারা গ্রেট থিঙ্কার্স ফ্যাশনের, তাদেরকে এগিয়ে আসতে হবে জুটনকে প্রমোট করার জন্য। জুটন তৈরির প্রধান উপাদান পাট উৎপাদনে জগৎখ্যাত বাংলাদেশ। তাই এখানকার ব্যবসায়ীরা জুটন পণ্যের কাঁচামালের যোগান সহ নানা ক্ষেত্রে পাবেন বাড়তি সুবিধা, এমন দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শরীয়তপুরে মাছ চাষ করে অনেকেরই আর্থিক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু বর্তমানে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। পাশাপাশি ভেজাল খাদ্যে বাজার সয়লাভ হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এ অবস্থায় খাদ্যের দাম নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্য বাজারজাত বন্ধের দাবি জানিয়েছেন মাছ চাষিরা। জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপনে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের 6 উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য মাছের খামার। এসব খামারের চাষিরা বাড়তি টাকা দিয়েও পাচ্ছেন না মানসম্মত মাছের খাবার। আর এই ভেজাল খাবার খাওয়ানোর কারণে অনেক খামারের মাছ মরে যাচ্ছে। এছাড়া আড়তদারদের কাছে মাছ বিক্রি করায় লভ্যাংশের একটি বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের হাতে। এ অবস্থায় সরকারের প্রতি ভেজাল খাদ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এই ফিড ভেজাল হওয়ার কারণে আমাদের লাভ হইতেছে না, এবং কি দিন দিন অনেক বদলা কামলা দিয়ে আমাদের পোষায় না। ভেজালের কারণে মাছ যেহেতু বলার কথা, মাছটা বলতেছে না, আমাদের খুব লোকসান হইতেছে। এই ফিডটা কোনো কার্যকরী হয় না, এই কারণে মনে করেন আমরা মাছ ধরি আসারি। আদারের কারণে মাছ বলে না, আদারের কারণে মাছ খাড়িয়ে থাকে, মাছ নষ্ট হয়ে যায়, এবং মনে করেন মাছ আমাকে বহুত মাছ মারা গেছে। এদিকে মাছের খাবার পরীক্ষা করে ভেজাল খাবারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মৎস্য বিভাগের এ কর্মকর্তা। আমরা অবশ্যই যে খাবারগুলোকে আমরা টেস্টে পাঠাবো, আমাদের খাবার টেস্ট করার ব্যবস্থা আছে। তারপর দেখবো খাবারের অবস্থাটাকে, এবং সেখানে যদি কোনো খারাপ ভেজাল পাই আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব। শরীয়তপুরের 6 উপজেলায় মৎস্য খামার রয়েছে 15,244টি, যা থেকে বছরে 19,600 মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। আর জেলায় মাছের চাহিদা রয়েছে 21,386 মেট্রিক টন। সময় সংবাদ, শরীয়তপুর। আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যাপারে সরকার থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে আগামী 3 বছরের মধ্যে সিলিন্ডার গ্যাস সাশ্রয়ী মূল্যে নিয়ে আসার মাধ্যমে এই চাহিদা পূরণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ দীপু। রোববার 4 দিনের গ্রীষ্মকালীন রিহ্যাব ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় তিনি আবাসন সংশ্লিষ্টদের এ বিষয়ে এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগে সহনশীলতায় আবাসন কোড মেনে সবাইকে ইমারত নির্মাণেরও আহ্বান জানান তিনি। এছাড়া অনেক আবাসন ব্যবসায়ীদের বিরুদ্ধে ঠিক সময়ে প্লট হস্তান্তর না করার অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী টিকে থাকতে হলে এ বিষয়ে সচেতন হতে হবে সবাইকে। প্রচন্ডভাবে আপনাদের সাথে জড়িত। আমরা বর্তমানে বলতে পারি যে আমরা নিরুৎসাহিত করছি আবাসিক খাতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া। আমরা পরিকল্পনা নিয়েছি আগামী 3 বছরের মাথায় সমগ্র বাংলাদেশে
সাশ্রয়ী মূল্যে এলপিজি গ্যাসকে নিয়ে যাওয়া। সময় মতো অ্যাপার্টমেন্ট ডেলিভারি দিতে পারতেছি না, চিঠি দিয়ে জানাই দিব 1 বছর পরে দিব, 2 বছর পরে দিব, এটা কিন্তু ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। কনস্ট্রাকশন কোম্পানিগুলি কোনো শৃঙ্খলা নাই, রাস্তাঘাটে যেখানে যেমনি পারে মেটেরিয়াল রেখে কনস্ট্রাকশন করে। এই জায়গায় আপনাদের একটু সজাগ থাকা দরকার। আগামী জুলাই মাস থেকেই নতুন শ্রম আইন বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ সফররত নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লোমেনের সঙ্গে এক বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় নেদারল্যান্ডে মন্ত্রী রানা প্লাজা পরবর্তী সংকট উত্তরণে বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক বাজারে দেশে তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির জন্য কাজ করারও আশ্বাস দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সোশ্যাল অডিটের নামে কোনো বিদেশি প্রতিষ্ঠান যেন দেশের তৈরি পোশাক খাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে ব্যাপারেও বৈঠকে কথা হয়েছে। বৈঠকে তৈরি পোশাক খাতের ব্যবসায়ী, শ্রমিক নেতা, অ্যাকর্ড অ্যালায়েন্স সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সোশ্যাল অডিটের নামে আননেসেসারি যাতে কোনো বাজার সৃষ্টি করা না হয়। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের কারখানা পরিদর্শন করবে, ঠিক আছে ঠিক নাই, এবং অন্যান্য অভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। উই হ্যাভ অ্যামেন্ডেড আওয়ার লেভেল ল ইন দি ফ্লোর অফ দি হাউস, ইন দি পার্লামেন্ট, কিন্তু আমাদের রুলটা করতে দেরি হয়েছে। কিছুদিন আগে, সপ্তাহ 2 আগে আমরা সেই রুল করে ফেলেছি। এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে এবং আমরা আশ্বস্ত করেছি যে জুলাই মাসের মধ্যে আমাদের এই রুল বাস্তবায়িত হবে। টায়ার আমদানির এইচএস কোডে ত্রুটির কারণে দেশীয় টায়ার শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ টায়ার টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। রোববার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সংগঠনটির নেতারা এই সমস্যার সমাধান চান। জানা যায়, বর্তমানে এইচএস কোডে ত্রুটিপূর্ণ ব্যাখ্যার সুযোগে 16 রিমেচের ছোট টায়ার অবাধে আমদানি করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে। সেই সাথে আমদানি পর্যায়ে শুল্ক ফাঁকি রোধে 16 থেকে 20 রিম পর্যন্ত টায়ারের কেজি প্রতি ট্যারিফ নির্ধারণের পরামর্শ দেন দেশি টায়ার প্রস্তুতকারকরা। দেশে এখন দারিদ্র্যের হার 23.6% আর অতি দারিদ্র্যের হার 12%-এর কাছাকাছি। রোববার মহাখালীর ব্র্যাকিং সেন্টারে অতি দারিদ্র্য দূরীকরণ কৌশল উন্নয়ন বিষয়ে আয়োজিত এক সেমিনারে এ তথ্য দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এ সময় তিনি জানান, 2000 সালে দেশে দারিদ্র্যের হার ছিল 48.9% আর অতি দারিদ্র্য জনগোষ্ঠী ছিল 33.3%। অতি দারিদ্র্যের বর্তমান হার 12%-এর কাছাকাছি উল্লেখ করে মন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার শূন্যে আনার লক্ষ্য পূরণে বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম হাশিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই হিসাবটা না 2000 সালে আমাদের দারিদ্র্য সীমার হার ছিল 48.9%, এটা এখন কমে 2015 সালে আসছে 23.6%। এখন একইভাবে কত দারিদ্রতা, এটা ছিল 2000 সালে যেখানে ছিল 34.3%, এখন এটা 12 কাছাকাছি আছে। আমরা শিক্ষাকে এখন কাজের সাথে সম্পৃক্ত করে ফেলছি, মানুষকে কর্মক্ষম করি, পাশাপাশি আমরা তাদের কিছু সিড মানি দিয়ে সাহায্য করি, so that they can stand their own feet and they can move forward. দরিদ্র জনগোষ্ঠীকে উৎপাদনের সকল পর্যায়ে সম্পৃক্ত করতে পারলে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন, অন্যদিকে দরিদ্রদেরও আয় বাড়বে। এক্ষেত্রে সরকার সহযোগিতা করলে বাংলাদেশে বাজার ভিত্তিক তথা বেসরকারি খাতের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব। রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস ও ক্যাটালিস্টের যৌথ উদ্যোগে বাজার ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলা হয়। রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই সেমিনারে আগত অতিথিরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি দরিদ্র বান্ধব উন্নয়নে বেসরকারি খাতকে আরও বেশি সংযুক্ত করার বিরাট সম্ভাবনা আছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ডক্টর শামসুল আলম। বিআইডিএস এর গবেষণা পরিচালক ডক্টর বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আবুল বাশার ও ডক্টর নাজদিন আহমেদ। এতগুলো মানুষকে ওয়েজ লেবার
2017 সালের মধ্যে দেশের সব ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগের আওতায় আসবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আইসিটি এক্সপো 2015 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, হার্ডওয়্যার ও ম্যানুফ্যাকচারিং শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বিশ্ব দরবারে তুলে ধরাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মেলার উদ্বোধন করবেন 15 জুন। 3 দিনের আইসিটি মেলায় কোনো প্রবেশ মূল্য ছাড়াই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। শেখ হাসিনা সরকার যে প্রত্যয় ব্যক্ত এই মেলার স্পন্সর হিসেবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখানো হচ্ছে এবং আমাদের আরো কিছু ইভেন্ট আছে। ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি করতে সে দেশে একটি ওয়্যার হাউস তৈরির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণের কাছে লিখিত এই প্রস্তাব দেওয়া হয়। পরে সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে এসেছিলেন এবং আমরা বিজিএমইএ, বিকে এবং এফবিসিসিআই থেকে ওনার সাথে দেখা করেছিলাম এবং তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম যে আমরা 50 একর জমি চেয়েছি তাদের আমরা একটা ওয়্যার হাউস করার জন্য, এবং আমাদের গোলটা হচ্ছে আমরা এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে ওই ওয়্যার হাউসের মধ্যে গুডসটাকে ইম্পোর্ট করে নিয়ে যাব এবং আমরা পুরো ইন্ডিয়াতে আমরা এটার মার্কেটিং করব। আমাদের এক্সপোর্ট হয় ওখানে লেস দেন 1 বিলিয়ন। সুতরাং এখানে হিউজ একটা মার্কেট আছে, মার্কেটটাকে কীভাবে পেনিট্রেট করতে পারি সেটি আমাদের প্রচেষ্টা ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে ইন্ডিয়ান হাই কমিশনের কাছে অফিসিয়ালি তাদেরকে প্রস্তাবটা, লিখিত প্রস্তাব তাদের কাছে দিয়েছি। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব পাট শিল্প নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এস আহমেদ মজুমদার। জনাব এস আহমেদ মজুমদার, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার সাথে আলোচনা করব। শুরুতেই আসলে জানতে চাচ্ছি যে পাট শিল্পের বর্তমান অবস্থা এখন কি? পাট শিল্পের অবস্থার অত্যন্ত খুবই ভালো, কিছু সমন্বয়ের সমস্যার কারণে। কারণ ব্যাপারটা হলো আমাদের কৃষকরা যেখানে 80 লক্ষ বেল পাট প্রোডাকশন দেয়, সেখানে আমরা 18 থেকে 20 লক্ষ বেলের মতো আমরা ব্যবহার করি। এই বেল বাকি পাটটাকেও কিছু চোরাপথে যাচ্ছে, কিছু এক্সপোর্ট হচ্ছে র জুটটা। এই অবস্থা আমাদের কিছু সমন্বয়ের প্রবলেম আছে। যেমন আমাদের যারা আমরা এক্সপোর্টার আছি, আমরা কিন্তু 100% এক্সপোর্টার। আমাদের কিছু সুযোগ সুবিধা থেকে আমরা বিভিন্ন সময় মাল কেনাকাটা নিয়ে সমস্যা আছি। তাছাড়া ব্যাংকের আমরা আসলে সারা বিশ্বে ঘুরে ঘুরে আমরা যে মার্কেটিংটা করি নিজের ইয়েতে, সেখানে আসলে এখানে আমাদের বাজার ব্যবস্থার জন্য আমাদের অনেক সময় সমস্যা হয়ে যাচ্ছে। অনেক সময় যে আমাদের চাহিদা অনুযায়ী মাল প্রোডাকশন হচ্ছে না, যেটা অন্যান্য দেশে হচ্ছে। আমি অন্যান্য দেশের মধ্যে দেখা যাচ্ছে কি যে এই মালটা আমার লাগবে, এই জুটের এই ব্যাগটা আমার লাগবে, ভাই এটা তো আমরা করি না। কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটা নাই। তারপরে আমাদের ডাইভার্সিফাইডটা আমাদেরকে আরো ইয়ে করে নিয়ে যেতে হবে। এই অবস্থান থেকে আমাদেরকে উত্তরণের জন্য আমাদের একটা সমন্বয়ের অভাব চলছে। সেই সমন্বয়টা যদি সাধন হয়, ধরেন আমাদের প্রাইম মিনিস্টার যে আন্তরিক, উনি যেভাবে যে দেশে যাচ্ছে পাটের বাজারজাত সম্প্রসারণ করার জন্য উনি চেষ্টা করছেন, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে উনি অনুরোধ করছেন যে পাট ইয়ে করার জন্য। কিন্তু আসলে পরিবেশকে যদি আমরা সারা বিশ্বব্যাপী পরিবেশের জন্য আমরা কাজ করতে চাই, তাহলে পাট কিন্তু অপরিহার্য। সেখানে আমরা সিনথেটিকের যে অবস্থা, দিনের পর দিন হ্রাস করছে, সেখানে আমাদের ধরেন আমাদের কৃষক পাট ইয়ে করছে, উৎপাদন করছে, সেই কৃষক কিন্তু মূল্য পাচ্ছে না। সেই কৃষকদের উৎসাহিত করার জন্য কি আপনারা উৎসাহিত করার জন্য এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া দরকার। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন পাট মন্ত্রণালয়কে, অন্যান্য মিনিস্ট্রিকে, কনসার্ন মিনিস্ট্রিকে। উনি বলেছেন যে পাট পণ্যকে কৃষি পণ্য হিসাবে ডিক্লারেশন করার জন্য। সেখানে যে আপনি ধরেন কৃষকরা সেখানে কিছু বেনিফিশিয়ারি হবে, সেখানে তারা কিছু প্রণোদনা পাবে। যেখানে আমরা এক্সপোর্টার আছি, আমরা এক্সপোর্টাররা পাবো। কিন্তু আমরা একটা জিনিস লক্ষণীয়, যে একটা বিষয় দেখা গেল পাট শিল্পের বিরুদ্ধে কিন্তু এশিয়ার মধ্যেই আমার বিশেষ করে ধরেন গত বিএনপি জোট সরকারের সময় যখন আদমজি জুট মিল বন্ধ করলো, তখন আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, এমনকি ধরেন আমি বলতেও পারি ভারত কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী আগে ছিল না, আমরাই ছিলাম শীর্ষে পাট রপ্তানি। কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এই বাজারটা ডোর টু ডোর বিভিন্ন দেশে তারা তাদের মিডিয়া কমার্শিয়াল কাউন্সিলর, তারপরে তাদের রাষ্ট্রদূত স্বয়ং বায়ার ডোর টু ডোর চলে যাচ্ছে।
যাওয়ার পর তারা মার্কেটিং করে আমাদের এই অবস্থানে চলে গেছে। আর একটা বিষয় হলো কি, আদুজি জুট মিল বন্ধ হওয়ার কারণে আমাদের যে প্রজেক্ট হচ্ছে বাংলাদেশ আর পাট দিতে পারবে না, মাল দিতে পারবে না, জুট বুট দিতে পারবে না। কিন্তু গত কয়েক বছরে তো আসলে আরো কিছু পাটকল আমরা কিন্তু দেখেছি বন্ধ হতে। হ্যাঁ, না বন্ধ, কিছু প্রাইভেট পাটকল বন্ধ হয়েছে, কিন্তু এই বাজার ব্যবস্থাপনার জন্য। কিন্তু ওই যে আপনাকে গভর্নমেন্টে বারবার যে এই গভর্নমেন্ট আসার পরে ধরেন না বিজিএমসির কতগুলি পাটকল চালু করলো, তারপরে এই অবস্থা কিন্তু প্রোডাকশনের কিন্তু খুব হ্যাম্পার হচ্ছে। ওরা আসলে ব্যাপারটা হলো বিজিএমসি হলো আমাদের দেশের পতাকা বহন করে, বিজিএমসিতে আসলে অভিজ্ঞ লোকের খুব অভাব, কারণ লাস্ট 20 ইয়ার্স বিজিএমসিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না। এই অবস্থায় যারা অভিজ্ঞ ছিল তারা কিন্তু অনেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এবারে এই গভর্নমেন্টে আসার পর 10 থেকে 15,000 লোক চাকরি দিয়েছে, সব নতুন। এখন ব্যাপারটা পলিসিগতভাবে তারা একটু খাচ্ছে, যে যেমন যে কোন মাসে কোন মালটা চলবে সেটা তারা অনেকে জানেন না। যারা দীর্ঘদিন যাবৎ বিজেপিতে চাকরি করেছে তারা এগুলি জানে। আবার কিছু কিছু পার্টের যারা আছে তারা কেউ কেউ অথবা নিজেরা মার্কেটিং করে, যেমন আমাদের কিছু কিছু জুট মিল আছে, জুট মিল ওরা স্বয়ং তারা দৌড়াদৌড়ি করছে। আর কিছু কিছু জুট মিল আছে কিছু আমাদের উপর নির্ভরশীল, কিছু কিছু জুট মিল আছে ধরেন না ব্যবস্থাপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পাটের চাহিদা আমাদের আছে, চাহিদা আমরা অনেক সময় মিট করতে পারি না। এই অবস্থা ধরেন ব্যাংক আগে আসতে হবে। ব্যাংকের যেমন ধরেন আমাদের এলসি ব্যাংক আমাদের ডকুমেন্ট নেগোসিয়েশন করে না, এলসি ডকুমেন্টেশন করে না, ওরা টিডি ছাড়া মানে ওই ডকুমেন্ট হাতে দিতে চায় না। এই বিষয়গুলি যদি একটু সমন্বয় হয়, এগুলি আমরা আসলে মিটিং করে মোটামুটিভাবে একটা অবস্থানে নিয়ে গেছি। এখন আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যে অর্থমন্ত্রীর বাজেটে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজেটে তো আমরা একটা জিনিস দেখেছি যে পাট শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য পাট পণ্যের উপর ভ্যাট কমিয়েছে। ব্যাটটা যেটা এটা আসলে আমাদের মিটিং সিটিং করছি, তো আমরা এই অবস্থানে আমরা 15% ব্যাট, এটা আমাদের লাইসেন্সের উপরে 15% ব্যাট আমরা প্রত্যাহারের জন্য আমরা বলছি। প্রতি মাসে যে আপনাকে যে লাইসেন্সের করা, নতুন লাইসেন্স করা, নতুন নবায়ন করা, এটার উপর একটা 15% ব্যাট তাতে আসে। ধরেন আমরা বলছিলাম যে আমরা বলছি আর কি, তাতে কিন্তু আমাদের এক্সপোর্টার বাড়বে, আমাদের নতুন উদ্যোক্তারা আসবে, নতুন এক্সপোর্টার আসবে। আমরা এগুলিকে যত কমাইতে, লাইসেন্স করার বিষয়ে যদি আমরা যত ইজি হইতে পারি, যত নর্মাল হইতে পারি, সেখানে আমাদের এখানে ব্যবসায়ীরা এখানে আসবে। আরেকটা বিষয় হলো এখানে কিন্তু মারাত্মকভাবে যে বিষয়টা আমাদের মাঝে যে বিষয়টা যেটা হলো যে আমরা কিন্তু এই পর্যন্ত আমরা কিন্তু কোনো লাইবিলিটিস নাই, আমরা যারা এক্সপোর্টার, কিন্তু আমরা বরেন কারণ সেটা আমরাই আনি। যেমন মিলের মালিক যারা, মিলের মালিকটা কিন্তু ওদের প্রোডাকশনের 80% মালে আমরা নিজেরা এক্সপোর্ট করি, কিন্তু আমাদের রপ্তানিকারক হিসেবে কিন্তু আমাদেরকে এখন ডিক্লারেশন নাই, তারপরে আমাদের কোনো প্রণোদনা নাই। এই বিষয়টা আমরা মিটিং সিটিং চলছে ইতিমধ্যে আমরা চাচ্ছি যে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করার জন্য। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে রপ্তানি পণ্যের উপর এবার বাজেটে যে ঢালাওভাবে উৎসে কর বাড়ানোর যে ঘোষণাটা এসেছে, সেখানে কিন্তু পাট শিল্প রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খুব প্রতিজনক। এই বিষয়টা হলো যে আপনি কি এখন প্রতিযোগিতার মার্কেটে, এখন আপনি যদি আমরা রপ্তানি থেকে আপনি 1% নিয়ে যান, আমি কিন্তু 1% কিন্তু লাভ করতে পারছি না, এটা কিন্তু বাস্তব। সেখানে গতবার ছিল আমাদের 0.60, কিন্তু একদিক দিয়ে আমাদের 15% ব্যাট প্রত্যাহার করে আমাদের মাত্র টোটাল 500 ধরেন 600 এক্সপোর্টারের মধ্যে কি হলো, এক্সপোর্টারের মধ্যে 5 কোটি থেকে 6 কোটি টাকা কমবে। কিন্তু এখানে যে উনি 1% ঢুকালেন, তাতে কিন্তু আমাদের ব্যবসায় করা যাবে না। ইন্ডিয়া কিন্তু এক্সপোর্টাররাও পাচ্ছে, বেনিফিশিয়ারি হচ্ছে, তারা কিন্তু প্রণোদনা পাচ্ছে, মিলরাও পাচ্ছে যারা এক্সপোর্ট করে। এখন তারা কিন্তু ভারত কিন্তু যে মিল অ্যাসোসিয়েশন, ভারত মিল অ্যাসোসিয়েশন কিন্তু গভর্নমেন্টকে যখন বলছে যে এক্সপোর্টাররা যখন বাংলাদেশ থেকে কোনো পাট পণ্য আমদানি করবে, তখন এটার মধ্যে মেড ইন বাংলাদেশ লিখতে হবে, যার কারণে তারা এই মালটা এক্সপোর্ট করতে পারে না। কিন্তু আমাদের এইখান থেকে মাল নিয়ে তারা ওয়্যার হাউজে ঢুকাইয়া তারা কিন্তু এটারও কিন্তু নিত, প্রণোদনা নিত এই মালটার এক্সপোর্ট করার পরে। এই অবস্থাতে গভর্নমেন্ট আমাদেরও কিন্তু এক্সপোর্ট এখানে কমে গেছে, ভারতেও কিন্তু আমাদের একটা বিশাল সেকিং মার্কেট আছে। এই অবস্থান থেকে উত্তরের জন্য আমাদের বিষয়টা হলো এখানে একটা প্রবলেম। যেমন গার্মেন্টসের ছিল, গার্মেন্টসের মনে ছিল 0.30 ছিল, আমাদের ছিল 0.60, কিন্তু সেখানে একটা ডালা হবে ওয়ানচিত। কিন্তু এই অবস্থায় কিন্তু রপ্তানিকারকদের কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, বাজারজাতকরণের সমস্যা হবে। যার কারণে এটা আমরা আবার সুপারিশ পাঠাইছি মাননীয় অর্থমন্ত্রীর কাছে যে এই বিষয়টা কিন্তু আমাদের তো বিজেপি তো ওনার সাথে সাথে প্রেস কনফারেন্স করেছে, আমরা কিন্তু অর্থমন্ত্রীকে এই বিষয়ে ছেড়ে দিয়েছি এই বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য। এই একটা পাট পণ্য আপনারা যেসব পণ্য রপ্তানি করছেন তার মধ্যে আসলে কি কি পণ্যের চাহিদা বিশ্বে বেশি? আমাদের পাট পণ্যের মধ্যে যেন আফ্রিকান কান্ট্রিগুলিতে যাচ্ছে, যেগুলি আমাদের যেটা ঢালাওভাবে আমরা যেটাকে বস্তা বলি, পাটের বস্তা বলি, চালের বস্তা বলি, বা আমরা বলি সেকিং ব্যাগ বলি,
এগুলি যাচ্ছে আফ্রিকাতে, ব্যাগগুলি যাচ্ছে। আর তার্কিতে যাচ্ছে আমাদের সুতা, পাটের সুতাগুলি যাচ্ছে, তার্কিতে যাচ্ছে, ইরানে যাচ্ছে। তারপরে আবার কিছু হেসিয়ান ফাইবার নামে একটা ক্লথ আছে, এটা আবার ইরানে যাচ্ছে। তো ইরানে কিছু ইউএন স্যাংশনের কারণে ইরানে আমাদের কিছু প্রতিবন্ধকতা হচ্ছে। ইতিমধ্যে আমরা গভর্নমেন্টের সাথে আমরা মিটিং করেছি যে ইউএনের স্যাংশনের কারণে আমরা ডলার বিজনেসটা করতে পারছি না, কারণ ইরান থেকে সরাসরি তারা এলসিইউ দিতে পারছে না, তারা টিটিও করতে পারছে না। সেখানে তারা থার্ড কান্ট্রির নিয়ে কি জানি বলে আপনি দুবাই থেকে টিটি নিয়ে তারা কিছু কিছু টুকটাক ব্যবসা করতেছে। এই অবস্থা কিন্তু ভারত কিন্তু তাদের মুদ্রা দিয়ে তারা করতেছে। আমরা গভর্নমেন্টের সাথে এই বিষয়টা ইজি করার জন্য আমরা চেষ্টা করছি। পণ্যের যে ডাইভার্সিফিকেশনের কথা বলা হচ্ছে পাট পণ্যের, আমরা কিছুক্ষণ আগেই আমাদের সংবাদে একটি রিপোর্ট দেখিয়েছিলাম এই সংক্রান্ত যে পাট এবং সুতার মিশ্রণে জুটন নামে একটি পোশাক তৈরি হচ্ছে বা জুটনের তৈরি অন্যান্য জিনিসও তৈরি হচ্ছে। তো আসলে এটাকে এর প্রসারের জন্য কি আপনাদের আসলে কোনো পরিকল্পনা আছে? এটা আসলে সাধারণত ডাইভার্সিফিকেশনের মধ্যে পড়ে, এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। এখানে আমাদের দেশে আছে, আমাদের কাছে কিছু পর্দার কাপড়, এটা ইউরোপিয়ান কান্ট্রিতে আমাদের কটন এবং পাটের মিক্সডে আমাদের কিছু পর্দার কাপড় যাচ্ছে, তারপর কিছু বেড কভারও যাচ্ছে, তারপরে কিছু আপনি অন্যান্য আনুষঙ্গিক আছে, অনেক কিছুই যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কিন্তু উন্নত মানের সেই মেশিনারিজ এখন আসার অবস্থানে নাই। কিন্তু পাটের মেশিনারিজগুলি, যে পাটকলের মেশিনারিজগুলি আনার ব্যাপারে আমাদের মনে হয় আরো একটু উদ্যোগ নিতে হবে আর কি। সরকারের এই বিষয়টা উদ্যোগ নিতে হবে, যদি আমাদের বাজার ব্যবস্থাটাকে মোটামুটি ইজি আমাদের হাতে নিয়ে আসতে হয়। আরেকটা বিষয় হলো এখানে যে আমাদের জুট মিলগুলি, যেমন বিজিএমসির জুট মিল, এগুলি ধরুন 50 দশকের 60 দশকের মেশিন, 50 দশকে এখন পর্যন্ত সেই মেশিনগুলি আছে। ইতিমধ্যে গভর্নমেন্টে বিজিএমসির ইতিমধ্যে সাথে চায়নার সাথে একটা বিএমএরি করার জন্য এটাকে ডেভেলপ করার জন্য একটা চুক্তি করেছে। তো এই অবস্থার মধ্যে চলছে। আমার বিষয়টা হলো, আমার মূল বক্তব্যটা হলো এখানে আসলে বিষয়টা খাত ওয়াইজ আমরা কিন্তু ডাইভার্সিফাইড এক্সপোর্ট করি, আমরা ফিনিশ গুড এক্সপোর্ট করি, আমরা সমস্ত ফিনিশ গুডটা আমরা এক্সপোর্ট করি, কিন্তু সেই অনুপাতে আমরা গভর্নমেন্টের সহযোগিতাটা পাচ্ছি না। আমরা কিন্তু সাবসিডি চাচ্ছি না, ভর্তুকি আমাদের প্রয়োজন নেই। আমাদের চাওয়াটা হলো প্রণোদনা। যেটা আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্টের উপর যে ইয়েটা আসবে, এটা না দিলে কিন্তু আমরা কম্পিটিশন মার্কেটের মধ্যে আমরা বাজারটা ধরতে পারছি না। এটা একদিক দিয়ে আমরা পাচ্ছি না। আরেক দিক দিয়ে এই যে এটা কার বুদ্ধিতে এটা হলো আর বুঝতে পারলাম না। এই এক্সপোর্টটা যদি আমাদের 1% রপ্তানির উপরে 1% এটা করলে আমরা ব্যবসাটা আরো নিচে চলে যাব। পোশাক শিল্প আর পাট শিল্পের অবস্থান তো এখন সমান হয়নি। না, সমান তো আগে তো ধরেন 72 সালে প্রথম পাট শিল্পই কিন্তু প্রথম স্বর্ণালী যুক্ত এখন পাট শিল্প আসলে এখন এটা আস্তে আস্তে আর বিগত গভর্নমেন্টের গুলি আমলে দেখা যাচ্ছে যে প্রথম বঙ্গবন্ধু যেটাকে জাতীয়করণ করলেন, কারণ আমাদের শ্রমিকটা ছিল, আমাদের মিল পাইছি, আমাদের সমস্ত কিছু আমরা পেয়ে গেছি। পাওয়ার পর এটা জাতীয়করণ ছাড়া কোনো উপায় ছিল না। এই অবস্থা যখন চলতেছিল, এই চলার অবস্থান থেকে কিন্তু পরবর্তী স্টেজে দেখা গেল পরবর্তী গভর্নমেন্টগুলি এট এ টাইম একের পর এক ওইটা ব্যক্তি মালিকানা দেওয়ার চেষ্টা করলেন। ইতিমধ্যে কিছু মিল কিন্তু ব্যক্তি মালিক যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে। ওরা কি করছে, ওই মিলগুলি না চালাইয়া বড় আপনি 17 একর 30 একর 40 একর জায়গা পাচ্ছে, ওই জায়গাগুলিতে হাউজিং করছে, বিভিন্ন রকম ব্যবসা করে আমাদের এইগুলি। সেই প্রশ্ন আসছে যে বেসরকারি উদ্যোক্তারা কেন এগিয়ে আসছে না পাট শিল্পের দিকে, বা নতুন প্রজন্ম কেন নতুন যারা শুরু করছে তারা কেন আসলে পাট শিল্পের কথা ভাবতে পারছে না? এই যে পাট শিল্পের কথাটা এখন দেখেন, আমাদের যেখানে পণ্যটাই আমাদের 100% আমাদের পণ্য, এখানে কোনো বিদেশি কোনো কিছু করতে হয় না, যেখানে 100% আপনাদের পাট পণ্য ব্যবহার, আর এটার মধ্যে কোনো জটিলতা নেই। কিন্তু সেখানে এই বিষয়টা হলো আমাদের ব্যাংকে গেলে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমরা ধরেন না পাট মাল কিনতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি। ধরেন না একটা বায়ার একটা মাল চাইলো, আমি মিলকে বললাম যে এই মালটা তো এটা তো আমরা করি। এই অবস্থা থেকে যেমন বিজিএমসিতে গেলাম, বলছে এটা তো আমরা করি না, কিন্তু ইন্ডিয়া বলছে হ্যাঁ আমরা করি। চায়না বলে চায়না অবশ্য আমাদের পাট নিয়ে ওরা ব্যবসা করছে। এই অবস্থার দিকে আরেকটা ডাইভার্সিফিকেশন যে কথাটি আপনি বললেন, আমরা আসলে ব্যাপারটা হলো আমাদের পাট দিয়ে তারা যে কোয়ালিটি করছে, সে আমরা মেশিনারিজ কারণে, আমাদের কারিগরির কারণে আমরা কিন্তু সেই কোয়ালিটিটা দিতে পারছি না। ওরা যেমন একটা শপিং ব্যাগ করে, ধরেন শপিং ব্যাগটা আপনি দেখতে গিয়ে করতে, আমাদের শপিং ব্যাগটা ওদের সাথে মিলাইলে মনে হয় যেন পাট কিন্তু আমাদেরই। এই বিষয়গুলি বিদেশি আমাদের কারিগরি একটু ডেভেলপমেন্ট দরকার, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার। এই অবস্থান থেকে আমাদের উত্তরের জন্য একটা জিনিস, প্রধানমন্ত্রী যেভাবে আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী ধরেন আমাকে পাটের ব্যাপারে যেমন কৃষি পণ্য ডিগ্রেশন দিলে ধরেন আমরা প্রণোদনাটা পাওয়ার একটা স্কোপ হবে,
সেই স্কোপ থেকে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে বাজার সৃষ্টি করার জন্য, বাজারটা সম্প্রসারণ করার জন্য আমরা মোটামুটি এগিয়ে যেতে পারবো। পাটের আসলে নেগেটিভ প্রচারটা বেশি হয়েছে তো আমাদের দেশে, এই পাটে লস দেয়, সাবসিডি দেয়, এই করে হে করে, কৃষক পাট পণ্য পায় না, এই প্রচারটা কিন্তু আমাদের বেশি। কিন্তু অ্যাকচুয়ালি পাটের এই প্রচারের ভিতরে যে একটা অবস্থান আছে, কিন্তু এটা ভালো অবস্থা। এটা আমাদের এখানে ধরেন না এমনও এক্সপোর্টার আছে তারা মিলিয়ন মিলিয়ন ডলার এক্সপোর্ট করে, মিলিয়ন ডলার এক্সপোর্ট, কিন্তু ওরা কিন্তু ওই যে অন্যান্য খাতে যেমন সিএফি ডিক্লারেশন ছিল আগে, আমাদের 90 সাল থেকে আমাদের সিএফি ডিক্লারেশনটা বন্ধ করে দিয়েছে। আমরা যে মিলিয়ন ডলার যারা এক্সপোর্ট করে তারাও সিএফি হচ্ছে না এখন, অথচ দেখা যাচ্ছে অন্যান্য খাতে যারা কিন্তু এর চেয়ে কম করেও তারা সিএফি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলি যদি গভর্নমেন্ট কিন্তু ফ্যাসিলিটেট করে, এই ফ্যাসিলিটেট করলে আমার মনে হচ্ছে না এটা মনে হয় আবার আসলে আপনারা দেশের বাজারকে কতখানি গুরুত্ব দিচ্ছেন? হ্যাঁ, আরেকটা বিষয় হলো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু মারাত্মকভাবে আমাদের বিষয়টা আপনি দেখেন, আমাদের গভর্নমেন্টের 2010 সালে একটা ম্যান্ডেটরি করছে পাটের মণক বাধ্যতামূলক ব্যবহার করার জন্য। কিন্তু এইটাকে যদি আমরা বাজারজাত করতে পারি, মানে অ্যাক্টিভেট করতে পারি, করতে পারলে কিন্তু আমাদের বিষয়টা হলো কি, আমরা যদি এখন এই যে আমাদের যত চালের দোকান দেখেন সেখানে কিন্তু সবগুলি আছে সব পাটের ইয়েগুলি, সবগুলি চালের বস্তাগুলি হলো কথা বুঝছেন? এই অবস্থা থেকে আমাদের উত্তরণের একমাত্র পথ হল যে আমরা যে কথাটাই বলতে লাগছিলাম, যে আমাদের অবস্থান থেকে আমরা যদি সরতে হয়, তাহলে আমাদের অবস্থান থেকে উন্নতি যদি করতে হয়, তাহলে আমরা এই অবস্থানটাকে আমরা টিকাইয়া আমরা ডে টু ডে আমরা আগেই যেতে পারবো। আচ্ছা, যদি এই যে পাটের বিষয়টা যেটা এটা হলো যে আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি সময় টেলিভিশনকে ধন্যবাদ আমাকে। দর্শক, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এস আহমেদ মজুমদারের সাথে কথা বলছিলাম দেশের পাট শিল্পের বর্তমান অবস্থা নিয়ে। 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। আগামী বছর এগুলি আসলেই শেষ হতে পারবে কিনা সেটা মূল্যায়ন করতে আমাদের সুবিধা হবে। তবুও যে প্রকল্প শেষ করার উপরে গুরুত্ব, এটা একটি ইতিবাচক দিক, এবং যে সমস্ত প্রকল্পগুলো একটি অ্যাডভান্সড স্টেজ অফ কমপ্লিশন আছে সেখানেও কিছু বরাদ্দ বৃদ্ধি দেখা যাচ্ছে। তবে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় যে চ্যালেঞ্জেসগুলি ছিল, মূল চ্যালেঞ্জেসগুলো, এখানে কিন্তু এগুলি এখনো রয়ে গেছে। তার মধ্যে আপনার অননুমোদিত প্রকল্পের সংখ্যা এখনো প্রচুর, 860টি। প্রতীকী বরাদ্দ দেওয়ার যে একটি রীতি চালু হয়েছে বাংলাদেশে, সেটি এখনো রয়ে গেছে। প্রচুর প্রকল্পে ছোট ছোট বরাদ্দ দেওয়া হচ্ছে, এবং এখানে যে সারণীটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেই সংখ্যক প্রকল্প দিয়ে শুরু করি, বছর শেষে সেই সংখ্যাটা অনেক বেড়ে যায়। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য যেই মোট বরাদ্দ দিয়ে আমরা শুরু করি, বছর শেষে সেই বরাদ্দটা সাইজটা কমে যায়। যে সমস্যার কথা আমরা বলছি, যে প্রচুর প্রকল্প এবং ছোট ছোট বরাদ্দ, এই সমস্যাটা বছর যত পেরিয়ে যায় এই সমস্যাটা আরো ঘনীভূত হতে থাকে, এবং সেই সমস্যাটা কিন্তু এবছরও রয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কাজে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় প্রধান যে প্রতিবন্ধকতাগুলো, সেগুলো এখনো, ওই চ্যালেঞ্জেসগুলো কিন্তু এখনো রয়ে গেছে। কাজে যে সমস্ত বিষয়ে আমরা মনে করি এই বছর বিশেষ অ্যাটেনশন দরকার হবে, সেটি হচ্ছে একটি কোয়ালিটি। বিশেষ করে চলতি ব্যয় থেকে আমরা কি আশা করি? চলতি ব্যয় থেকে আমরা আশা করি চলতি ব্যয় বাড়লে সরকারি সেবা কভারেজ মান এটা বাড়বে। কাজে ওই লিঙ্কেজ, এটা বরাবরই ইস্যু। আর উন্নয়ন ব্যয় থেকে আমরা যেটা আশা করি যে উন্নয়ন ব্যয়ের ফলে মানব সম্পদ সৃষ্টি হবে এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে। কাজে এখানে ব্যয় এবং মাঠ পর্যায়ে যে ফলাফলগুলি আমরা দেখি, তার সাথে যোগাযোগের যে দুর্বলতাগুলি আছে সেগুলো পুরো অ্যাটেনশন দিতেই হবে। এই দর্শক, 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করছিল বিশ্বব্যাংক। আমরা এতক্ষণ সরাসরি সেখানেই ছিলাম। পরের খবরে যাচ্ছি।
রাজধানী তেজগাঁওয়ে ভলভো ব্যাটারির নতুন ওয়ান স্টপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করল পান্না গ্রুপ। এই সেলস অ্যান্ড সার্ভিস সেন্টারের উদ্বোধন করেন পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান পান্না গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেন্টারে পান্না গ্রুপের ফ্রি ব্যাটারি চেক আপ, ব্যাটারি রিপ্লেসমেন্ট সহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। কক্সবাজারে উদ্বোধন হয়েছে মিনিস্টার মাই ওয়ান পার্কের নতুন শাখা। রোববার কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় হোটেল সাগরগাঁওয়ে মাই ওয়ানের নতুন শাখার উদ্বোধন করেন চিত্রনায়ক ফেরদৌস। এ সময় মিনিস্টার মাই ওয়ান পার্ক ইলেকট্রনিক্স পণ্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন শাখার উদ্বোধন উপলক্ষে মাই ওয়ান পণ্যে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে কর্তৃপক্ষ। নাটোরের প্রাণ শিল্প পার্কে পাল্পিং এর জন্য এবার 100 কোটি টাকা 60,000 মেট্রিক টন আম সংগ্রহ করবে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। রোববার নাটোর শহরতলির একডালা এলাকায় প্রাণ শিল্প পার্কের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান প্রাণ কর্তৃপক্ষ। এ সময় প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কোয়ালিটি ম্যানেজার আল মাসুদ ও মিডিয়া ম্যানেজার সুজন মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বক্তারা জানান প্রাণ অ্যাগ্রো লিমিটেড পাল্পিং এর জন্য চুক্তিবদ্ধ উত্তরাঞ্চলের 13,000 আম চাষির কাছ থেকে 14 টাকা কেজি দরে 60,000 মেট্রিক টন গুটি জাতের আম সংগ্রহ করবে। BDtickets.com নামে ই-টিকেটিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি। রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার কথা ঘোষণা করা হয়। এর মাধ্যমে কোনো রকম ভোগান্তি ছাড়াই গ্রাহকরা সারা দেশে বাস টিকিট সংগ্রহ করার সুযোগ পাবে। BDtickets.com সেবাটি বর্তমানে শুধু বাস টিকিট সরবরাহ করলেও শিগগিরই অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও ই-টিকেটিং সুবিধা চালু করা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে রবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং চুক্তিবদ্ধ বাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। Digital services beyond the urban consumer. With regards to BDtickets.com. আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত করা হবে, লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। 4 বছর পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ পাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। প্ল্যান্টেশন ছাড়াও অন্য পেশায় নেওয়া হবে শ্রমিক, সরকারের কঠোর নজরদারির পরামর্শ। ভারত সহ শীত প্রধান দেশগুলোতে জনপ্রিয় হচ্ছে জুটনের পোশাক, বিশ্ববাজারে জায়গা করে নিতে ফ্যাশন প্রমোটরদের এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। এবং আবাসন খাতের চাহিদা মেটাতে আগামী 3 বছরের মধ্যে সিলিন্ডার গ্যাস সাশ্রয়ী দামে নিয়ে আসা হবে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *।